আসসালামু আলাইকুম। বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি চিন্তিয়া হক। শুরুতেই সংবাদ শিরোনাম। আমরা ভুল করলে আমাদের অবস্থা আওয়ামী লীগের মতো হবে বললেন মেজর হাফিজ। এদিকে নির্বাচনের দাবিতে সরব হচ্ছে বিএনপি জামায়াত। জানাবো ঢাকার উপর দিল্লির হস্তক্ষেপ চেয়েছিলেন শেখ হাসিনা। এবং সর্বশেষ জানাবো ঘন কুয়াশায় এক্সপ্রেসওয়েতে 7 যানবাহনের সংঘর্ষ, আহত 5। দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। আমরা ভুল করলে আমাদের অবস্থা আওয়ামী লীগের মতো হবে বললেন মেজর হাফিজ। বিএনপি স্থায়ী কমিটির সদস্য সাবেক মন্ত্রী মেজর হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম বলেছেন, ভারতের কবল থেকে দেশকে আগে বাঁচাতে হবে, দেশকে সুন্দরভাবে গড়ে তুলতে হবে। সাধারণ মানুষের যাতে কোনো ভয় না থাকে, মানুষ নির্ভয়ে যেন থাকতে পারে, এমন একটি দেশ আমরা গড়ে তুলতে চাই। তিনি বলেন, শেখ হাসিনা এখন অনেক ষড়যন্ত্র করছেন। আমাদের মনে রাখতে হবে যে কারণে আওয়ামী লীগকে বিতাড়িত হতে হয়েছে, একই ভুল যাতে আমরা না করি। ভুল করলে আমাদের অবস্থা আওয়ামী লীগের মতোই হবে, এমন অবস্থা থেকে বিএনপিকে রক্ষা করতে হবে। পেলাম না খাইলাম না ওই চিন্তা দূর করতে হবে। স্থানীয় পর্যায়ে চরাঞ্চলে জাতীয় নির্বাচনী নেতাকর্মী চাঁদাবাজি সাধারণ মানুষকে হয়রানি করার ইচ্ছে উল্লেখ করে দলের বর্ষিয়ানী নেতা বলেন, ওই সব বন্ধ না হলে আপনাদেরও আবার বিতাড়িত হতে হবে। তিনি বলেন, আমি 6 বারের এমপি, 2 বারের মন্ত্রী ছিলাম, কোনো অন্যায়ের সঙ্গে আপোষ করিনি, করব না। এমপি মন্ত্রী না হলেও দুঃখ থাকবে না, আমি আমার মতো চলবো। আমার কাছে অনেক অভিযোগ আসছে, আমাদের দলের অনেকে চাঁদাবাজি শুরু করেছে, এটা বন্ধ করতে হবে। নির্বাচনের দাবিতে সরব হচ্ছে বিএনপি জামায়াত। কোটা সংস্কারের দাবিতে ছাত্র আন্দোলন এবং তার ধারাবাহিকতা ছাত্র জনতার অভ্যুত্থানে গত 5 আগস্ট পতন ঘটে স্বৈরাচারী আওয়ামী লীগ সরকারের। বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনের ফসল হিসেবে জনগণের প্রত্যাশা পূরণের জন্য 8 আগস্ট গঠিত হয় অন্তর্বর্তী সরকার। দেশের বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ সংস্কার করে একটি অবাধ, সুষ্ঠু, গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে জনগণের নির্বাচিত প্রতিনিধিদের কাছে ক্ষমতা হস্তান্তর এই সরকারের প্রধান লক্ষ্য। বর্তমান অন্তর্বর্তী সরকারের 4.5 মাস পার হয়েছে। সরকার প্রধান কাজ সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচনের আয়োজন করা। এই লক্ষ্যে রাজনৈতিক দলগুলো থেকে জোরালো বক্তব্য দেওয়া হচ্ছে। সংস্কার ও নির্বাচনের বিষয়ে জোর দাবি জানিয়ে আসছে বিএনপি ও জামায়াত। 2025 সালের শেষে অথবা 2026 সালের প্রথমার্ধের মধ্যে আগামী জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হতে পারে বলে জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। তার ওই বক্তব্যে রাজনৈতিক মহলে চলছে নানা জল্পনা কল্পনা। আলোচনা সমালোচনায় রাজনৈতিক নেতারা বলছেন, নির্দিষ্ট করে নির্বাচনী রোডম্যাপের ঘোষণা দিলে জনগণ আরো বেশি আশান্বিত হতো। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি শুরুতে সরকারের যৌক্তিক সময় দেওয়ার কথা বললেও এখনো দ্রুত নির্বাচনী রোডম্যাপ দাবি জানাচ্ছে। অপরদিকে জামায়াত ইসলামী সংস্কারের গুরুত্ব দিলেও বিলম্বিত নির্বাচন চায় না। তারা বলছে, যৌক্তিক সময় পরে 1 মিনিটেও সময় দেওয়া হবে না অন্তর্বর্তী সরকারকে। বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বাংলা নিউজকে বলেছেন, সর্বপ্রথম প্রধান উপদেষ্টাকে ধন্যবাদ যে তিনি নির্বাচনের ইচ্ছা পোষণ করেছেন। এই ধরনের সম্ভাব্য তারিখের কথা এর আগেও বেশ কয়েকজন উপদেষ্টা বিভিন্ন পর্যায়ে বলেছেন। তবে নির্দিষ্ট করে যেদিন নির্বাচনী রোডম্যাপ ঘোষণা দেওয়া হবে সেদিন জাতি আরো বেশি আশান্বিত হতে পারে। নির্বাচনী রোডম্যাপ ঘোষণা হলে যারা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন তাদের জন্য ভালো হয়। বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা জয়নুল আবেদীন ফারুক বলেন, প্রধান উপদেষ্টা নির্বাচনের সম্ভাব্য যে তারিখ ঘোষণা করেছেন তা একেবারেই খারাপ না। তবে সব রাজনৈতিক দলের সঙ্গে আলাপ আলোচনা শেষে একটি নির্দিষ্ট তারিখ হওয়া জরুরি। নির্বাচনী রোডম্যাপ ঘোষণা হওয়া দরকার। তিনি বলেন, প্রয়োজনীয় কিছু সংস্কার শেষে যত দ্রুত নির্বাচন হবে ততই জাতির জন্য মঙ্গলজনক। অবশিষ্ট সংস্কার নির্বাচিত সরকার করলেই তা গ্রহণযোগ্য হবে। অপরদিকে জাতীয় সংসদ নির্বাচনের সুস্পষ্ট ঘোষণা দেওয়া আহ্বান জানিয়ে বাংলাদেশের জামায়াত ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান বলেছেন, সরকার নির্বাচনে ইঙ্গিত দিয়েছেন, সুস্পষ্ট কথা এখনো বলেনি। সংস্কারকে দ্রুত এগিয়ে নিন, ক্রমান্বয়ে সুস্পষ্ট ঘোষণাটাও দিয়ে দিন। ঘোষণাটা হলে মানুষের মধ্যে একটি আস্থা তৈরি হবে। তিনি বলেন, যৌক্তিক সময়ের চেয়ে 1 মিনিটও বেশি নেবেন না। আরো বলবো, সংস্কারকে দ্রুত এগিয়ে নিন, ক্রমান্বয়ে সুস্পষ্ট ঘোষণাটাও দিয়ে দিন। আজকেই দাবি করছি না, তবে ঘোষণাটা হলে মানুষের জন্য মধ্যে একটি আস্থা তৈরি হবে। এই সরকার আবার মই সরকারের মতো নতুন দল গঠন করে ক্ষমতায় বসার অভিলাষ প্রকাশ করবে না। এই সরকারের কেউ যদি রাজনৈতিক দলের সাথে যুক্ত হতে চান তাহলে তাদের দায়িত্ব হবে এই সরকার থেকে চলে যাওয়া। তারা সরকার থেকে চলে গিয়ে দল গঠন করলে সেটি স্বচ্ছ হবে। প্রসঙ্গত, বিজয় দিবসে জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণ অন্তর্বর্তী সরকার প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস 2025 সালের শেষের দিকে 2026 সালের প্রথমার্ধের মধ্যে আগামী জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হতে পারে বলে উল্লেখ করেছেন। তিনি বলেছেন, সব প্রধান সংস্কারগুলো সম্পন্ন করে নির্বাচন আয়োজন করার ব্যাপারে বারবার আপনাদের কাছে আবেদন জানিয়ে এসেছি। তবে রাজনৈতিক ঐক্যমতের কারণে আমাদেরকে যদি আবার বলছি, যদি অল্প কিছু সংস্কার করে ভোটার তালিকা নির্ভুলভাবে তৈরি করার ভিত্তিতে নির্বাচন সম্পন্ন করতে হয় তাহলে 2025 সালের শেষের দিকে নির্বাচন অনুষ্ঠান
হয়তো সম্ভব হবে। তিনি আরো বলেন, আর যদি এর সঙ্গে নির্বাচন প্রক্রিয়া এবং নির্বাচন সংস্কার কমিশনের সুপারিশ পরিপ্রেক্ষিতে এবং জাতীয় ঐক্যমতের ভিত্তিতে প্রকাশিত মাত্রা সংস্কার যোগ করি, তাহলে অন্তত আরো 6 মাস অতিরিক্ত সময় লাগতে পারে। মোটা দাগে বলা যায় 2025 সালের শেষের দিকে থেকে 2026 সালের প্রথমার্ধের মধ্যে নির্বাচনের সময় নির্ধারণ করা যায়। ঢাকার উপর দিল্লির হস্তক্ষেপ চেয়েছিলেন শেখ হাসিনা। ক্ষমতা থাকার শেষ চেষ্টা হিসেবে 5 আগস্ট সকালে ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালকে ফোন করে শেখ হাসিনা ঢাকার উপর দিল্লির হস্তক্ষেপ চেয়েছিল। তবে দিল্লির সহায়তা চাওয়ার আগে তিনি দেশে সামরিক শাসন কিংবা জরুরি অবস্থা জারির চেষ্টা করেছিলেন, কিন্তু তাতে তিনি ব্যর্থ হন। বাংলাদেশের সেনা প্রধান সহ শীর্ষ সামরিক কর্মকর্তারা তার প্রস্তাব নাকচ করে দেন। একাধিক নির্ভরযোগ্য সূত্র থেকে এই তথ্য পাওয়া গেছে। অনুসন্ধানে আরো জানা গেছে, শেখ হাসিনা ভারতে পালানোর বিষয়টি অত্যন্ত গোপনীয়তার সঙ্গে পরিকল্পনা করা হয়। ভারতীয় নিরাপত্তা কর্তৃপক্ষের সঙ্গে শেখ হাসিনা ঘনিষ্ঠ নিরাপত্তা কর্মকর্তা সমন্বয় করে 4 আগস্টের মধ্যে পুরো পরিকল্পনাটি সাজিয়ে ফেলেন। এই পরিকল্পনায় অংশ নেওয়া করেন তৎকালীন এসএসএফ এর ডিজি মেজর জেনারেল AKM নাজমুল হাসান এবং সেনাবাহিনীর QMAG লেফটেন্যান্ট জেনারেল মুজিব। 4 আগস্ট বঙ্গভবনের রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের চুপ্পুকে ফোন করে শেখ হাসিনা জরুরি অবস্থা জারির জন্য প্রস্তুত থাকার কথা বলেন। তিনি সেনাপ্রধানকে নির্দেশ দেন গুলি বর্ষণ করে ছাত্র জনতার বিক্ষোভ দমনের জন্য। বিমান বাহিনী প্রধানকে বলেন হেলিকপ্টার থেকে গুলি চালাতে, কিন্তু শেখ হাসিনার এই নির্দেশ বা অভিপ্রায় বাস্তবায়িত হয়নি। শেষ পর্যন্ত 45 মিনিটের মধ্যে তার জীবন রক্ষার্থে তাকে নিরাপদ স্থানে যাওয়ার জন্য সেলুর সুটকেসে গুছিয়ে নিতে বলা হয়। গণভবনে দুপুরের খাবার রান্না করা ছিল, কিন্তু শেখ হাসিনার পক্ষে খাবার খাওয়া সম্ভব হয়নি। পরের দিনে বিমান বাহিনীর C-130 যে বিমানে করে ভারতে পালিয়ে যান। এই সময় তিনি 14টি সুটকেস সঙ্গে নিয়ে যান এবং সেগুলো সঠিকভাবে বিমানে উঠেছে কিনা সে ব্যাপারে তিনি নিশ্চিত হন। শেখ হাসিনার সঙ্গে বিমানে ছিলেন তার বোন শেখ রেহেনা, জেনারেল অব তারেক সিদ্দিকী ও তার স্ত্রী এবং একটি শিশু মেয়ে। শেখ হাসিনা পালাই না, এই দমভক্তির মাত্র 10 মিনিট পর শেখ হাসিনা নিজেই ভারতে পালিয়ে যান। ক্ষমতায় টিকে থাকার 1.5 দশকেরও বেশি সময়ের পর এমন একটি ঘটনা ঘটতে দেখে দেশের জনগণ হতবাক হয়ে যায়। এর আগে বাংলাদেশ ইতিহাসে এমন কোনো ব্যক্তি ক্ষমতাচ্যুত হওয়ার পর দেশ ছেড়ে পালানোর নজির ছিল না। শেখ হাসিনা ভারতে পালিয়ে যাওয়া এবং 3 থেকে 5 আগস্ট পর্যন্ত গণভবন ও ঢাকা সেনানিবাসে কি ঘটেছিল সে বিষয়ে অনুসন্ধান চালিয়েছে দেশের একটি গণমাধ্যম। গণভবনের প্রত্যক্ষদর্শী, নিরাপত্তা কর্মকর্তা, সেনা ও বিমান বাহিনী সংশ্লিষ্ট সূত্র, প্রধান উপদেষ্টার দপ্তর ও বঙ্গভবন সূত্র এবং কয়েকজন উপদেষ্টার কাছ থেকে পাওয়া তথ্যের অজানা সব তথ্য বেরিয়ে আসে। যেহেতু বিষয়টি স্পর্শকাতর, তাই এসব সূত্রের নাম প্রকাশ করা হয়নি। অনুসন্ধানে আরো জানা গেছে, ভারতীয় নিরাপত্তার হাসিনার অন্তত 2বার কথা হয়। দোভাল অন্যান্য কর্মকর্তার সঙ্গে আলোচনায় শেখ হাসিনা নিরাপত্তা নিশ্চিত করার ব্যাপারে তাগিদ দেন। 5 আগস্ট বেলা 11টার দিকে ভারতীয় সেনা প্রধানের সঙ্গে ফোনে জেনারেল ওয়াকারুজ্জামান 5 আগস্ট বেলা 11টার দিকে ভারতীয় সেনা প্রধানের সঙ্গে ফোনে কথা বলেন বাংলাদেশ সেনা প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। এই ঘটনার এক সময় বাংলাদেশের রাজনীতি ইতিহাসে একটি কালো অধ্যায় হিসেবে চিহ্নিত হয়ে থাকবে, যেখানে এক প্রধানমন্ত্রী শেষ পর্যন্ত তার জীবন রক্ষার্থে দেশ ছেড়ে পালিয়ে যান। দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। নিউজটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিন, কমেন্ট করতে মূল্যবান মতামত জানান। সবসময় আমাদের পাশে থাকতে সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রাখুন। ধন্যবাদ।